নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস তরফ থেকে আমি ডক্টর জয়শ্রী জানা। আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব রিসেন্টলি ঘটে যাওয়া ভিনেশ ফোগাট, যিনি হচ্ছেন আমাদের ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল রেসলার, অলিম্পিকের জন্য কোয়ালিফাই ফাইনালে গিয়েও জাস্ট ওনার ওজন 100 গ্রাম বেশি হয়ে যাওয়ার জন্য উনি ডিসকোয়ালিফাই হয়ে যান, উনি চান্স পান না। তো এই জন্য আমাকে অনেকেই জানতে চায় যে এমন কি হতে পারে, বা ওনার যেটা আমরা জেনেছি অলরেডি বিভিন্ন নিউজের মাধ্যমে, যে একদিন ওনার 3 কেজি ওজন বেশি হয়ে যায়, তার জন্য উনি অনেক চেষ্টা করেন, কিন্তু ফাইনালি তবুও জাস্ট অনলি 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য উনি চান্স পেলেন না। তো সেই জন্য অনেকেই আমার কাছে কোশ্চেন করেছে যে কোনো প্রয়োজন পড়লে যারা বিশেষ করে স্পোর্টস স্ট্রিমে আছেন বা নর্মালিও কী করে আমরা ওয়েট লস করতে পারবো তাড়াতাড়ি। আবার আমার ভিউয়ার্স, আমার ফ্রেন্ডসের মধ্যে এমন অনেকে আছে যারা খুবই বাংলায় আমরা যেটা বলি রোগা চেহারা, তারা নর্মালি সব কিছু খাওয়া দাওয়া করে, সব কিছুই করে, তবুও তাদের কোনোভাবে তাদের ঠিক নর্মাল ওয়েট আসে না, ওয়েট গেইন তারা করতে পারে না। তারা চায় যে তাদের একটু ফিগারটা একটু ভালো হোক, কিন্তু হয় না। তো সেই জন্যে আজকের এপিসোড হচ্ছে আমার কি করে ওয়েট গেইন করা যায় তাড়াতাড়ি, আবার কি করে তাড়াতাড়ি ওয়েট লস করা যায়, কিন্তু অবশ্যই হেলদি ওয়েতে, যেটা করতে গিয়ে আপনার নর্মাল ফিজিওলজিতে নর্মালি আপনার ফিজিক্যাল কন্ডিশন কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, খুব ভালোভাবে হেলদি ওয়েতে আপনার ওয়েট লস বা ওয়েট গেইন করতে সাহায্য করবে। সেই নিয়ে আমি ডিসকাস করব বিস্তারিতভাবে। আপনি যদি আজকে প্রথমবার দেখছেন, তাহলে প্লিজ প্রথমে আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আমার চ্যানেলে থাকে বিভিন্ন রোগ নিয়ে ডিসকাশন, তার বিভিন্ন অ্যাডভাইস, ম্যানেজমেন্ট, প্রিভেনশন সব কিছু থাকে, বিভিন্ন খাদ্য উপাদান, ভালো খারাপ কোনটার কতটা গুণাগুণ, কতটা পরিমাণ খেতে হবে, সব কিছুর উপরে থাকে ডিসকাশন, এবং থাকে হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড, যাতে আপনার বাড়িতে আপনি হোমিওপ্যাথিক মেডিসিন রেখে প্রাইমারিলি 2-3 দিন দেখে কিছু ট্রিটমেন্ট আপনি করতে পারেন, ইমিডিয়েট যাতে ডক্টরের কাছে যেতে না হয়। আর আমার কিচেনের বেশ কিছু হেলদি, ডিলিশিয়াস, টেস্টি রেসিপিস আমি যতটা সম্ভব এর মাঝে মাঝে আমি আপনাদেরকে তুলে ধরি। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যাদের ওয়েট গেইনের প্রয়োজন তারাও উপকৃত হবেন, যাদের ওয়েট লসের প্রয়োজন তারাও উপকৃত হবেন। প্রথমে আমি কনসেন্ট্রেট করবো আপনাদেরকে ওয়েট গেইন, যারা একটু নর্মাল ওয়েটের থেকে একটু কম বা রোগা চেহারা নিজেদেরকে মনে করেন, তাদের জন্য এটা খুবই উপকারী হবে। একটা কথা বলি যে ওয়েট গেইন করতে চান, কিন্তু রাতারাতি ওয়েট গেইন করা সম্ভব নয়। আপনাকে বেশ কিছু প্রসেস মেনটেন করতে হবে, আপনার ডায়েট প্ল্যান, আপনার লাইফস্টাইল সব কিছুর মধ্যে একটা চেঞ্জেস আনতে হবে, এবং সায়েন্টিফিক্যালি হেলদি ওয়েতে করতে গেলে, কারণ আপনাকে সেইভাবে করতে হবে। আপনি এমন খাওয়া দাওয়া করলেন, ওয়েট গেইন তো হয়ে গেল, কিন্তু ওভার হয়তো আপনার ফিজিক্যাল কন্ডিশনে কিছু ডিস্টার্ব হলো, কোনো প্রবলেম ক্রিয়েট হলো, কোনো ডিজিজ কন্ডিশন অ্যারাইজ করলো, সেটা কারোরই উপকার হবে না, বা সেটা কোনো রকম হেল্পফুল হবে না। আপনাকে এমনভাবে ওয়েট গেইন প্রসেসে থাকতে হবে যাতে সেটা আপনার নর্মাল লাইফকে ডিস্টার্ব না করে সেটা করা সম্ভব হয়। একটা কথা মাথায় রাখবেন যে আপনার অ্যাট প্রেজেন্ট যা ওয়েট, তার থেকে উইকলি আপনি 0.25% to 0.5% ওয়েট গেইন করতে পারেন। হঠাৎ করে খুব বেশি ওয়েট গেইন করার কথা ভাববেন না। ওয়েট গেইন প্রসেস শুরু করার আগে সবচেয়ে ডায়েটিশিয়ান বা ডক্টর কনসাল্ট করে প্রথমে আপনার একটা চেক আপ করে নেওয়া খুব প্রয়োজন, যে নর্মালি আপনার ওয়েটটা কম আছে নাকি কোনো ডিজিজ কন্ডিশন আছে তার পিছনে। পোর্শিয়া নার্ভোসা বলে একটা ডিজিজ হয়, এটা একটা ইটিং ডিসঅর্ডার, যেখানে খাওয়ার ইচ্ছেটাই থাকে না, খিদেটাই ঠিকমতো থাকে না, আপনার সেইভাবে আপনি রেগুলার ভালো করে সব কিছু খাবার খাচ্ছেন না, এরকম এটা এক ধরনের ডিজিজ কন্ডিশন। এবং সেটা যদি অনেক দিন ধরে হয় এবং অনেকটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলছে, তখনই দেখা যায় কিন্তু যে আপনার ওয়েট কমে গেছে। তখন আপনি রিমার্কেবলি দেখবেন যে আপনি রোগা হয়ে যাচ্ছেন খুব বেশি। এক আধ দিন সেটা কোনো রকম ইন্ডিভিজুয়ালি কোনো কারণ, কিছু সিচুয়েশনের উপরে সেটা ইগনোর করা যায়, কিন্তু যখন অনেক দিন ধরে চলে তখন সেটা অ্যানোরেক্সিয়া নার্ভোসা এইরকম একটা ডিজিজ কন্ডিশন অ্যারাইজ করে। হাইপার থাইরয়েডিজম, আপনার যদি থাইরয়েড হরমোন সিক্রেশন এক্সেস হয়ে যায়, হাইপার থাইরয়েডিজম যদি দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি রোগা হয়ে যাবেন, আপনার ওয়েট লস হবে। তাই আপনার থাইরয়েডের লেভেলটাও ঠিক আছে কিনা সেটা জানা খুব প্রয়োজন। সিভিয়ারলি আপনি অ্যানিমিয়াতে ভুগছেন কিনা, আপনার হিমোগ্লোবিন লেভেল সব ঠিক আছে কিনা, ডাব্লিউবিসি, আরবিসি, ওভারঅল সিবিসি ব্লাড কাউন্ট সব কিছু ঠিক আছে কিনা সেটাও একটু চেক করে নেওয়া দরকার। হার্ট ফেলিওরে অনেক সময় দেখা যায় যে আপনার হার্ট ফেলিওর হয়েছে, আপনি বহুদিন ধরে আনট্রিটেড অবস্থায় আছেন, একটু অসুবিধা হচ্ছে, আনইজি লাগছে, দুর্বলতা, উইকনেস, একটা চাপবোধ ফিল করছেন বুকে, কিন্তু ঠিক খেয়াল করছেন না, ভাবছেন না এই শরীরটা একটু দুর্বল লাগছে বা এরকমভাবে আপনি ইগনোর করছেন, কিন্তু দেখা গেল আপনার ইসিজি, ইকো এইসব করে দেখা গেল আপনার হার্ট ফেলিওর অলরেডি হয়েছে। এবং হার্ট ফেলিওর ক্ষেত্রে যখন অনেক দিন ধরে আনট্রিটেড অবস্থায় থাকে, তখন শেষের দিকে আপনার ওয়েট লস হয়ে যায়।
ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে একটা প্রবলেম হয়, সেখানেও আপনার কিছু সাইকোলজিক্যাল এফেক্ট হবে, আপনার কিছু প্রবলেম অ্যারাইজ করবে, তখনও কিন্তু আপনার ওয়েট লস হতে পারে। তারা বহুদিন ধরে আইবিএস ইরেগুলার বাউল সিনড্রোমে ভুগছেন বা কোয়েলিয়াক ডিজিজে ভুগছেন, তাদের ক্ষেত্রেও ওয়েট লস হয়। তাদের ঠিকমতো স্টুল ক্লিয়ার হয় না, ডাইজেশন ঠিকমতো হয় না, খাবার ঠিকমতো হজম হয় না, বা আপনি খাবার খাচ্ছেন তার নিউট্রিটিভ ভ্যালুটা ঠিকমতো ডাইজেস্ট না হলে নিউট্রিটিভ ভ্যালুটাও আপনার বডি সেভাবে ইউটিলাইজ করতে পারছে না, তখনও কিন্তু আপনার ওয়েট লস হতে পারে। আর টাইপ 2 ডায়াবেটিস যদি আপনার হয়, আপনি খেয়াল করেননি কিন্তু আপনার হয়তো টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে গেছে, সেক্ষেত্রেও দেখা যায় যে ওয়েট লস হচ্ছে বা আপনার ওয়েট অনেকটাই কমে গেছে। তো ওয়েট কমে গেছে, কিন্তু ঠিক কীরকমভাবে কতটা ওয়েট কমলে আপনি বুঝবেন যে আপনার এই ওয়েট কমে যাওয়াটা ঠিক নর্মাল নয়, আপনাকে এটাকে নিয়ে ভাবতে হবে। কারণ এখনকার দিনে বেশিরভাগ মানুষ প্রয়োজন পড়ে যে কী করে ওয়েট কমাবো। ওবেসিটিও প্রচণ্ডভাবে ডেভেলপ করছে যেহেতু চারদিকে, তাই সবাই ওয়েট কমানোর দিকে থাকে, বা অনেকে আনপ্ল্যান্ড ডায়েট চার্ট ফলো করে। ওই যে এখানে ওখানে সোশ্যাল মিডিয়া সব কিছুর দৌলতে এখান থেকে ওখান থেকে একটু একটু করে নিজের সুবিধা মতো কালেক্ট করে নিজের মতো করে ডায়েট প্ল্যান শুরু করে দেয়। অনেকে যারা হেলথ কনসাস কিন্তু রং ওয়েতে হেলথ কনসাস হন, পার্টিকুলার কোনো স্পেশালিস্টের সাথে কথা না বলে, কনসাল্ট না করে, নিজের থেকে নিজের মতো করে নিজের সুবিধা মতো ইমপ্রপার ডায়েট প্ল্যান যারা মেনটেন করেন তার ওয়েট কমানোর জন্য, তখনও কিন্তু অনেক সময় ওয়েট লস এমন সিভিয়ার ওয়েট লস হয়ে যায় সেটা একটা ডিজিজ কন্ডিশনের পর্যায়ে চলে যায়, এরকমও হতে পারে। তো মোটামুটি তবুও কতটা ওয়েট কমলে আপনি ভাববেন যে না, এটা নিয়ে আমাকে একটু ভাবা দরকার, এটার জন্য আমার কনসাল্ট করা দরকার, সেটা হচ্ছে আপনার যে বডি ওয়েট এখন যদি দেখেন যে 6 মাসের মধ্যে আপনার বডি ওয়েটের 5% কমে গেছে, তাহলে বুঝতে হবে যে মেবি আপনার কোনো রকম ডিজিজ কন্ডিশন কাজ করছে বা কি, সেটা আগে জেনে নেওয়াটা দরকার। বেশ কিছু ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু ওয়েট লস হয়, যেমন হচ্ছে স্টোমাক ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার, ইসোফেগাস ক্যান্সার, লাং ক্যান্সার, এই ধরনের কিছু ক্যান্সারে কিন্তু ওয়েট লস, সিভিয়ারলি ওয়েট লস হয়। তো প্রথমে আপনাকে ডায়াগনোসিস করে নেওয়া দরকার যে আপনার এইসব কোনো ডিজিজ কন্ডিশন আছে কি না। যদি দেখেন যে আপনার এইসব কোনো ডিজিজ কন্ডিশন নেই, আপনাকে এরপরে এক্স্যাক্ট প্রসেস এরপরে ফলো করতে হবে। প্রথমে ডায়েটের দিকটা আমি অবশ্যই আপনাকে বলবো, কারণ ডায়েটের সাথে আমাদের ওয়েট মারাত্মকভাবে কোরিলেটেড। তো সেই জন্যে যখন দেখেন আপনার কোনো রকম ডিজিজ কন্ডিশন নেই, দ্যাটস ওকে, তাহলে সেখানে আপনার একদিক থেকে আপনি টেনশন মুক্ত হলেন। ডিজিজ কন্ডিশন নেই অথচ আপনার ওয়েট ঠিক মতো নেই, আপনি রোগাটে চেহারা, সেক্ষেত্রে মোটামুটি আমরা দেখেছি যে তাদের কিছু সিমটম থাকে, দুর্বলতা থাকে, বা সেই রকম এনার্জি থাকে না, এরকম কিছু সমস্যা হতেই পারে। তো সেই জন্যে তখন আপনাকে একটু প্রসেসে আসতে হবে। আপনাকে টার্গেট রাখতে হবে পার ডে 300 থেকে 500 ক্যালোরি যাতে আপনি ইনক্রিজ করতে পারেন, এমনভাবে আপনার ডায়েট প্ল্যান করতে হবে, আপনার খাবার দাবার এমনভাবে খেতে হবে যাতে প্রতিদিন আপনি 300 থেকে 500 ক্যালোরি আপনি ইনটেক করছেন। যারা খুব বেশি রোগা তাদের জন্য, যাদের ওয়েটটা অনেকটাই কম, তাদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে 700 থেকে 1000 ক্যালোরি পার ডে আপনি ইনক্রিজ করুন। এরপরে ইনক্রিজ তো করতে বললাম, আপনি কীভাবে ক্যালোরিটা ইনক্রিজ করবেন। পাই টু পাই আপনাদের পক্ষে সম্ভব নয় যে ঠিক এই খাবারে কতটা ক্যালোরি আছে আমি এটাকে অ্যাড করব, এইভাবে আমি নর্মালি আমার পার ডে ক্যালোরি পরিমাণটা বাড়াবো, হয়তো সম্ভব হবে না। এতটা যখন খাবার আপনি তৈরি করবেন, কিছু ইনোভেটিভ ওয়েতে আপনাকে আপনার খাবার তৈরি করতে হবে যাতে ক্যালোরিটা ইনক্রিজ করা যায়। সবচেয়ে কিছু আমি আপনাদের বলি, জাস্ট ফর এক্সাম্পল, যেমন হচ্ছে চিজ আপনি ইউজ করতে পারেন আপনার যে কোনো খাবারের সাথে, খাবারের উপর টপিং হিসেবে পরে গ্রেট করে দেওয়া বা ইনক্লুড করে দেওয়া। কোনো ভেজিটেবল আপনি কারি করেছেন, কোনো সবজি করেছেন, বা সিম্পলি আপনি কোনো ভেজিটেবল স্টাফ পরাটা টাইপের কিছু করেছেন, সেখানে চিজটা ইউজ করতে পারেন। চিজ স্লাইস করে বা চিজ স্লাইস দিয়ে বা চিজ গ্রেট করে আপনি ইউজ করতে পারেন। যারা আমার রেসিপিসগুলো দেখেছেন তারা খেয়াল করে দেখবেন যে আমি বেশ কিছু রেসিপিসে আমি মেনশন করে দিই যে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চাদের ক্যালোরিটা খুব বেশি প্রয়োজন, আমাদের অত বেশি প্রয়োজন হয় না। আমরা যারা নিজেরা নর্মাল ওয়েট আছে বা একটু বেশি আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু কনসিয়াস থাকা দরকার। অ্যাকর্ডিং টু এজ আমাদের ওয়েট কেমন আছে সেই অনুযায়ী আমরা কনসিয়াস থাকবো, আমরা চিজ নেব না। কিন্তু বাচ্চাদের জন্য আমি বলি সবসময় যে যাদের তারা ইন্টারেস্টও হয়, অ্যাট্রাকটিভ হয় তাদের কাছে, প্লাস তাদের তো ক্যালোরি প্রয়োজন, তাদের তো ভলিউম খুব বেশি দিয়ে আপনি কোয়ান্টিটি বেশি দিয়ে আপনি তাদেরকে সেইভাবে ক্যালোরি খাওয়াতে পারবেন না। তাই অল্প পরিমাণ জিনিসের মধ্যে ক্যালোরিটা বেশি থাকবে এরকম ধরনের জিনিস দিতে হয়। সেই রকমই বাচ্চাদের মতো আমি বলবো, যাদের এরকম রোগা চেহারাতে ভুগছেন, যারা চাইছেন ওয়েট গেইন করতে, তারা আপনারা চিজটা আপনার খাবারে খুব ভালোভাবে ইউজ করতে পারেন। যেভাবে হোক আপনার যেভাবে পছন্দ, বিভিন্ন উপায়ে আপনি করতে পারেন। রোজ ডিমটা আপনার ডায়েট প্ল্যানে রেগুলার ইনক্লুড করুন। পারলে 2 থেকে 4টা ডিম আপনি, যদি আপনি ডাইজেস্ট করতে পারেন তাহলে 2 থেকে 4টে ডিম আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করুন, আপনি যদি খুব রোগা হয়ে থাকেন।
কিছু হেলদি ফ্যাট অপশন আপনাকে ইনক্লুড করতে হবে। সেখানে কি না, আপনার বিভিন্ন ধরনের বাদামকে আপনার ডায়েট প্ল্যানে আরও বেশি করে খান। হেলদি মানুষরা নর্মাল ওয়েট যারা আছে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে, কিন্তু যখন আপনি অলরেডি আপনার রোগা চেহারা আছে সেক্ষেত্রে আপনার বিভিন্নভাবে বাদামটাকে আপনি খুব বেশি করে নিন। মানে ক্যালোরি বেশি নিতে হবে বলে আপনি এমটি ক্যালোরি কিন্তু নেবেন না। চেষ্টা করবেন আপনি এমন খাবারগুলো নিচ্ছেন যাতে সেটা ফুল অফ নিউট্রিয়েন্ট হয়, পুষ্টিগুণে ভরপুর হয়। যদি আপনি এমটি ক্যালোরি বেশি নেন, ধরুন আপনি জাস্ট ফর এক্সাম্পল যে ক্যালোরি বেশি খেতে বলেছেন ডাক্তারবাবু, তাহলে আমি খুব বেশি করে তেল দিয়ে রান্না করি, খুব বেশি করে ঘি বাটার ইউজ করি, সেটা করলে হবে না। বা আপনার আরও বলবো যে কার্বোনেটেড যে বেভারেজেসগুলো থাকে ওগুলো কিন্তু প্রচুর ক্যালোরি থাকে, ওগুলো খেলে বেশি রেগুলার খাওয়ার টেন্ডেন্সি থাকলে আপনার ওয়েট গেন হয়ে যেতে পারে। যারা খুব বেশি অ্যালকোহল ইনটেক করেন রোজ, তাদেরও আপনার মোটা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়, কিন্তু সেটা কখনোই আপনার উপকার হবে না। যেমনি অ্যালকোহল বেশি নিলে আপনার কিছু ডিজিজ কন্ডিশন অ্যারাইজ করতে পারে। কার্বোনেটেড বেভারেজেস যেখানে আপনার এমটি ক্যালোরি থাকে, সুগার থাকবে বেশি এবং প্রচণ্ড ক্যালোরি থাকবে কিন্তু নিউট্রিটিভ ভ্যালু কিছুই থাকবে না বলতে গেলে, সেখানে আপনার ওয়েট গেইন হয়ে যাবে। আপনার বা খুব বেশি তেল চর্বি জাতীয় জিনিস যদি আপনি খেয়ে নেন তাহলে সেক্ষেত্রেও আপনার ফ্যাট বেশি হয়ে যাবে। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে আপনার ওভারঅল ওয়েট গেইন হওয়া, আপনার মাসল মাসকে বেশি করে মানে ইমপ্রুভ করা। ফ্যাট খুব বেশি হলো, বেলি ফ্যাট খুব বেশি হলো, ফ্ল্যাব এসে গেল বডিতে, সেখানে আপনার ওয়েট গেইন তো হয়ে যাবে কিন্তু হেলদি ওয়েতে সেটা হবে না। বা সেখানে আপনার ওই ওয়েট গেইন হওয়ার পরে আপনার কিছু আনইজিনেস, আপনার কিছু নর্মাল লাইফে ডিস্টার্ব হবে, কিছু ডিজিজ কন্ডিশন পর্যন্ত অ্যারাইজ করতে পারে। তাই এইভাবে নিজের ফুড আইটেমকে চুজ করতে হবে। সকালে উঠে আপনি বেশি করে বাদাম, দুধ এরকমভাবে আপনি খান। ব্রেকফাস্টের সময় আপনি ভেজিটেবল রুটি সবজি বা পরোটা সবজি খান, তার সাথে আপনি ডিমটা অবশ্যই রাখুন। দুধ যদি সকালে ভালো না লাগে, অনেকে সকাল সকাল দুধ খেতে ভালো না লাগতে পারে, তাহলে তখন আপনি বেশি করে ছোলা বাদাম এইসব খান। এবং তারপরে ব্রেকফাস্টের সময় আপনি যখন আপনি টিফিনটা খাচ্ছেন তখন আপনি দুধ ডিম এগুলোকে আপনি ইনক্লুড করুন। এইভাবে আপনি ব্রেকফাস্টটাও ভালো করে খেলেন। মিড মর্নিংয়ের দিকে আপনি ফল খান, সিজনাল ফল খান ভালো করে। তারপরে লাঞ্চের আগে আবার আপনার কিছু আপনি বাদাম জাতীয় কিছু রোস্টেড হোক বা সোকড হোক, বিভিন্ন ধরনের বাদামকে আপনি খান। আপনার সবজি যে প্রিপারেশন হয়েছে তার উপরে চিজ অ্যাড করুন, বিভিন্ন ধরনের সিডসে কিন্তু হেলদি ফ্যাটস আছে। তো সিডসগুলো আপনি বিভিন্নভাবে আপনার জাস্ট ড্রাই রোস্ট করে হোক বা আপনি একটা পেস্ট বানিয়ে, বা ধরুন চিয়া সিড বা অন্যান্য যে সিডগুলো হয় সেগুলোকে আপনি একটু দুধের মধ্যে সোক করে আপনি ভালো সুন্দর একটা মানে হাই ক্যালোরি স্মুদি বানান, দুধের সাথে মিল্ক শেক বানান। আপনি মানে সিডস দিলেন, সোক করলেন, তাতে কাজু আমন্ড ফুল ক্রিম মিল্ক, ডেয়ারি প্রোডাক্টগুলো আপনার ভালো করে ইউজ করুন। ফুল ক্রিম মিল্ক ইউজ করুন, ফুল ক্রিম মিল্ক দিয়ে যে দই তৈরি করা হয় সেই দই আপনি নিন। এইভাবে বিভিন্নভাবে আপনার ডায়েট প্ল্যান ইনক্লুড করুন। লাঞ্চের সময় আপনি ভাত রুটি যেটা খান, যেটা কমফোর্টেবল, বাইরে খান বা ঘরে খান, আপনি ভাত রুটি খাবেন। তার সাথে রেগুলার আপনার ডায়েট প্ল্যানের প্রোটিনটা খুব ভালো ইনক্রিজ করবেন। প্রোটিন ইনক্রিজ করা খুব প্রয়োজন। প্রোটিন যত ভালো করে আপনি ইনক্রিজ করতে পারবেন আপনার বডি মাস আপনার বাড়াতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে আপনাকে যারা ননভেজ খান তাদের বলবো মাছ মাংস রোজ আপনার ডায়েট প্ল্যানে রাখবেন, লাঞ্চে ডিনারে আপনার রাখার চেষ্টা করবেন। প্রিপারেশনটা কিন্তু হেলদি ওয়েতে করবেন, কখনোই ফ্রাইড আইটেম একদমই নয়। ডিপ ফ্রাইড আইটেম আমি কখনোই অ্যালাউ করবো না। আপনি নর্মালি হেলদি প্রিপারেশন করবেন, চিকেন ঝোল মাছের ঝোল এরকমভাবে করলেন। তার সাথে আপনি ডাল সবজি ভাত সব কিছু আপনি খান, দই স্যালাড এগুলো আপনার ডায়েট প্ল্যানে রাখবেন। আফটার লাঞ্চ আপনি কোনো ফ্রুটস খান বা কোনো বাদামের যে বিভিন্ন নাটসের বার হয় এরকম ধরনের খাবার আপনি খান। আবার ইভিনিংয়ে আপনি কিছু স্ন্যাক্স, সেখানেও আপনি হেলদি ফ্যাটি স্ন্যাক্স খাবেন। যেমন ওই যে অল্প একটু মুড়ি বা চিড়ে কিছু নিলেন বা মাখনা ড্রাই রোস্ট করে নিলেন, তার সাথে বেশ কিছুটা আপনি ড্রাই ফ্রুটস নাটস এভাবে আপনি ডায়েট প্ল্যানে রাখুন, যাতে আপনার হেলদি ফ্যাট প্রোটিন ফাইবার সব কিছু আপনার ভালোভাবে যায়। তাহলে আপনার ক্যালোরিটাও আপনার ইনটেক করা হয়ে যাবে বেশি করে। ডিনারের সময় আপনি রুটি বা ভাত যেটা খাবেন, সবজি খাবেন, এবং যারা ননভেজ খান তারা মাছ মাংস এগুলো অ্যাড করবেন। আর যারা মাছ মাংস খান না তাদের বলবো পনির টোফু এগুলো আরও বেশি করে আপনার ডায়েট প্ল্যানে ইনক্রিজ করুন। সয়াবিনটাকে আরও বেশি করে খান। এইভাবে প্রোটিন ওভারঅল কিন্তু প্রোটিনও খুব ভালো করে আপনাকে ইনক্রিজ করতে হবে আপনার ডায়েট প্ল্যানে।
আর রাতে আফটার ডিনার আপনি ফুল ক্রিম মিল্ক 1 গ্লাস ভালো করে ফুল ক্রিম মিল্ক আপনি খান। এইভাবে আপনার ওভারঅল সারাদিনে এইভাবে যদি আপনি খাওয়া দাওয়া করেন, দেখবেন আপনি পার ডে আপনি বেশি ক্যালোরি যেটা দরকার সেই ক্যালোরি অনুযায়ী আপনি খেতে পারছেন। এবং আপনি ভাববেন যে এত বেশি খাবার আমি কি করে খাবো। যদি যারা রোগা তাহলে কোথাও না কোথাও তাদের হিস্ট্রি নিয়ে দেখা গেছে তাদের সেই খিদেটা আসলে থাকে না ঠিক মতো, সেই জন্যই তারা আরও বেশি রোগা হয়, কারণ খাওয়ার চাহিদাটাই তো কম, সে ভলিউমটা খেতে পারে না, কোয়ান্টিটিটা খেতে পারে না। তো সেই জন্য আমি বলবো যে আপনাকে অ্যাট এ টাইম আপনি হয়তো খুব বেশি পারছেন না, তাই ভাগ করে নিতে হবে। 6টা মিল অবশ্যই খেতে হবে, আবার তার মাঝে ছোটো ছোটো করে স্ন্যাক্স, মানে এবং সেটা হেলদি স্ন্যাক্স। আপনি 8-10টা আমন্ড খেয়ে নিন মাঝখানে, একসাথে বেশি আপনি খেতে পারেন না, বেশ বসে নিয়ে বেশি করে চিড়ে মুড়ি সুজি ডালিয়া ওটস সব কিছু আপনি বেশি করে খেতে পারেন না। তো মাঝখানে মাঝখানে আপনি এরকমভাবে বাদাম বেশি করে খেয়ে নিন, এরকমভাবে হেলদি স্ন্যাক্সগুলো আপনার মাঝে মাঝে ইনক্লুড করুন। এরপরে এগুলো যে খাবেন তার খিদের চাহিদাটা হওয়া দরকার, তার জন্য কিন্তু এক্সারসাইজও মাস্ট। রেগুলার আপনাকে একটা ওয়ার্কআউট করতেই হবে। অনেক সময় দেখা গেছে যারা কনস্ট্যান্ট বসে কাজ করেন, কম্পিউটারে বসে আছেন, বসে কাজ করছেন, যাদের ওয়ার্কআউট খুব একটা হয় না, বসে বসে কাজ করার জন্য, ওয়ার্কআউট না করার জন্য ওয়েট গেইনও হতে পারে, আবার ওয়েট লসও হতে পারে। ওয়েট লস তাদেরই হবে যাদের ওইভাবে থেকে থেকে ডাইজেশনের ডিস্টার্ব হবে, খাওয়ার ইচ্ছে থাকবে না, খিদেটা ঠিক মতো থাকবে না, তখনই দেখা যায় যে তখন তাদের ওয়েট লস হয়ে যাচ্ছে। তো সেই জন্য আপনাকে কিন্তু ভালো করে এক্সারসাইজটা রেগুলার করতে হবে। 30 থেকে 45 মিনিট ওয়ার্কআউট অবশ্যই করবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবেন। পারলে আপনি কোনো ট্রেনারের সঙ্গে অ্যাডভাইস নিয়ে ওনাদের গাইড নিয়ে আপনি সেই রকম এক্সারসাইজ করবেন যেখানে আপনার বডি মাসল মাসটা আপনার ইনক্রিজ করবে, কিন্তু ফ্যাটকে আপনার কন্ট্রোল করবে। বডিতে যে ফ্যাট, সেই ফ্যাট গ্রোটা কিন্তু হবে না, অথচ মাসল মাসটা আপনার ইনক্রিজ করবে। তাহলে দেখবেন আপনার ওয়েট গেইন হচ্ছে। এবং রেগুলার যখন আপনি ওয়ার্কআউট করছেন, এক্সারসাইজ করছেন, তখন আবার দেখবেন যে সুন্দর আপনার খাওয়ার চাহিদাটা আসছে। যেটা প্রথমে মনে হচ্ছিল যে এতগুলো খাবার আমি খাবো কী করে, আমি তো সারাদিন 2 বার খেতেই আমি হিমশিম খেয়ে যাই। এটা অনেকেরই থাকে যারা বিশেষ করে রোগা চেহারা, তাদের কোথাও না কোথাও খিদের চাহিদাটা কম থাকে বলে তারা তখন তাদের এই প্রবলেম থাকে বা এই কমপ্লেন থাকে যে আমি তো খেতেই পারি না, 2 বার কি 3 বার, তার বেশি আমি খেতে পারি না, বা ভাত রুটি নিয়ে বসলাম খেতে পারছি না। তো যখনই আপনি ওয়ার্কআউট করবেন, এক্সারসাইজ করবেন ভালো করে, দেখবেন আপনার খাওয়ার চাহিদাটা বাড়বে, খিদেটা বাড়বে, আপনি বেশ সুন্দর খেতে পারবেন। কার্বোহাইড্রেটের পরিমাণটাও আপনার ইনক্রিজ করতে হবে, তবে সেই কার্বোহাইড্রেট অবশ্যই হোল গ্রেন নেবেন। আপনি সবসময় হেলদি কার্বোহাইড্রেটগুলো নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার ওভারঅল আপনার হেলদি ওয়েট গেইন হয়। হোল গ্রেন, আপনি হোল গ্রেন ব্রেড, ব্রাউন রাইস, হোল গ্রেন যেগুলো আছে আরও রাগি, ওটস, এগুলো সব হোল গ্রেন আপনি প্রোডাক্ট আপনার ডায়েট প্ল্যানে ইনক্রিজ করুন। পরিমাণটা যেটা আপনি খাচ্ছিলেন তার থেকে পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। ইন্ডিভিজুয়ালি ঠিক কতটা পরিমাণ বাড়াবেন, কি করবেন, আমি ওভারঅল আপনাকে অলরেডি একটা ফুল ডের একটা আমি জাস্ট রাফলি একটা মেনু প্ল্যান আপনাদের বলে দিলাম। এরপর ইন্ডিভিজুয়ালি আপনার কতটা লাগবে সেটা ইন্ডিভিজুয়ালি কনসাল্ট না করলে কিন্তু সেই অ্যামাউন্টটা বলা সম্ভব নয়। তাহলে বোঝা গেল যে আপনার ডায়েট প্ল্যানে প্রোটিনকে ভালো করে ইনক্রিজ করবেন, হেলদি কার্বোহাইড্রেটকে ইনক্রিজ করবেন, হোল গ্রেন কার্বোহাইড্রেট নেওয়ার চেষ্টা করবেন, আর আপনার হেলদি ফ্যাটকে আপনার ডায়েট প্ল্যানে ইনক্রিজ করবেন, যাতে ওভারঅল আপনার এনার্জি বুস্টিং ফুড আপনার ডায়েট প্ল্যানে বেশি করে নেওয়া হয়। তাহলে আপনার পার ডে আপনি ক্যালোরি ইনক্রিজ করতে পারবেন, আপনার ওয়েট গেইন হয়ে যাবে। ওয়েট গেনার কিছু সাপ্লিমেন্ট বা মাসল মাস গেনার এরকম কিছু সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায়, সেগুলো কনসাল্ট করে অবশ্যই যে আপনার জন্য কোনটা সুটেবল হবে যেরকম কনসাল্ট করে সেই সব সাপ্লিমেন্টও আপনি আপনার ডায়েট প্ল্যানের মধ্যে সারাদিনের মধ্যে ইনক্লুড করতে পারেন। ফাস্ট ফুড বা রিফাইন্ড কার্বোহাইড্রেট দিয়ে তৈরি এইসব মুখরোচক স্ন্যাক্সের দিকে, ডিপ ফ্রাইড ফুড, এইসব ফাস্ট ফুড, এইসব ফুডের দিকে কখনোই যাবেন না। ওগুলোও কিন্তু রেগুলার খেলে আপনার ওয়েট গেইন হবে, কিন্তু সেটা হেলদি ওয়েতে হবে না। ওইগুলো খেয়ে আপনার ওয়েট গেইনের সাথে সাথে আপনার অন্য ডিজিজ কন্ডিশন হবে, আপনার ফ্যাট ইনক্রিজ করবে, ওগুলো আপনার ক্ষতিই হবে। তাই এই সব কিছুর সাথে ভালো ঘুম, ভালো করে রেস্ট নেওয়াটাও খুব প্রয়োজন। যতই আপনার কাজের প্রেশার থাকুক, 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রচণ্ডভাবে চেষ্টা করবেন। ঘুমটা ভালো করে হওয়া দরকার, পারফেক্ট রেস্ট নেবেন এবং স্ট্রেস ফ্রি হওয়ার চেষ্টা করবেন। যদি কোনো রকম কারণে কোনো স্ট্রেস আপনার কাজ করছে, আপনার সাইকোলজিক্যালি আপনি ডিস্টার্ব আছেন, কারণ এখনকার ফার্স্ট লাইফে প্রতিনিয়ত আমরা সবাই, বাচ্চা থেকে বড় সবাই কিছু না কিছু স্ট্রেস কাজ করে, বাচ্চাদেরও যথেষ্ট স্ট্রেস আসে। তো এই সব বিভিন্ন স্ট্রেস থেকে আপনাকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। এক্সারসাইজ ও ওয়ার্কআউটের সাথে সাথে আপনি একটু মেডিটেশনও করবেন, যাতে আপনার যদি লাইফে কোনো স্ট্রেস থাকে, কোনো টেনশন থাকে, সেগুলোও যাতে আপনি দূরে রাখতে পারেন।
এগুলোকে পার্ট অফ লাইফ মনে করতে হবে। রোজকার দিন যেরকম আমরা মনে করি স্নান খাওয়াটা আমাদের রোজকার ডেলি রুটিন, সেরকমভাবে আমাদের লাইফে কিছু স্ট্রেস কাজ থাকবে, কিছু টেনশন থাকবে, সব কিছু আমার মনের মতো হবে না। আমার চারপাশে কিছু পজিটিভ সিচুয়েশন হবে, কিছু নেগেটিভ হবে। সব কিছুকে সাইডে রেখে ওগুলোকে আমাদের পার্ট অফ লাইফ, আমাদের ডেলি রুটিনের একটা অঙ্গ মনে করে নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হাসি খুশি রাখুন। এটাও খুব বেশি প্রয়োজন। যতই আপনি সব কিছু মেনটেন করুন, কিন্তু সাইকোলজিক্যালি যদি আপনি ডিস্টার্ব থাকেন, আপনি যদি ফ্রি না থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো কিছুই কাজ করবে না। কোনো ফুড আইটেমের নিউট্রিটিভ ভ্যালু আপনার বডিতে এফেক্ট করবে না, সেটা কোথাও না কোথাও ডিস্টার্ব হবেই হবে। এরপরে আসি ওয়েট লস।